So, my dear learners, welcome to my YouTube channel Anglosphere. Before going to discuss about today's topic, I would like to describe about the significance of the naming of my channel Anglosphere. Generally, Anglosphere refers to that place where people in general speak in English, and the people living in that region are called Anglophone. In this regard, my purpose is to make everybody Anglophone who will come under the banner of Anglosphere. So let's go of today's topics, and today's topics is sentence. Very important topics in English language. This video is very helpful for English learner and especially for those who are beginners in English. So, sentence. Sentence can be regarded as the base of English language or English grammar. Without knowing sentence pattern, we can't speak English. Without knowing sentence, we can't make proper uses of our English. So, let's get started. Sentence. Sentence. What is sentence? সেন্টেন্স কি সেন্টেন্স কাকে বলে সেন্টেন্স ইজ আ গ্রুপ অফ ওয়ার্ডস arranged systematically and makes a complete sense of meaning. That is sentence. A group of words arranged systematically that makes a complete sense of meaning is called a sentence. সেন্টেন্স বলতে বাক্য বলতে আমরা বুঝি কয়েকটি ওয়ার্ড বা শব্দ একত্রে সুসজ্জিতভাবে বসে যদি একটি পূর্ণ মনের ভাব প্রকাশ করে তখনই তাকে সেন্টেন্স বলে সেন্টেন্স মূলত আমরা 5 প্রকারের জানব সেন্টেন্স ফ্যামিলি এই 5 রকম সেন্টেন্সকে মনে রাখার জন্য আমরা সেন্টেন্সটিকে একটি ফ্যামিলির সাথে একটি পরিবারের সাথে তুলনা করতে পারি একটি পরিবার সেন্টেন্স পরিবারের 5 জন সদস্য অর্থাৎ সেন্টেন্সকে আমরা 5 রকমভাবে পাব সেন্টেন্স 5 রকম দ্যাট ইজ 5 রকম সেন্টেন্স পরিবারের 5 জন সদস্য আছে দ্যাট ইজ 5 জন সন্তান আছে প্রথম সন্তানের নাম অ্যাসার্টিভ সেন্টেন্স অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্স বলতে আমরা ধরে নিতে পারি দ্য সেন্টেন্স দ্যাট মেক্স এনি স্টেটমেন্ট ইজ কল্ড অ্যাসার্টিভ সেন্টেন্স অর্থাৎ বড় ছেলে অ্যাসার্টিভ সেন্টেন্স সে একজন বক্তা টাইপ সে সর্বদা শুধু বক্তব্য দিয়ে থাকে কথা বলে থাকে হ্যাঁ কোনো কিছু বর্ণনা করে থাকে তাহলে যে সেন্টেন্স দ্বারা আমরা কোনো কিছু বর্ণনা করা বুঝাই কোনো কিছু বর্ণনা করতে আমরা যে সেন্টেন্স ব্যবহার করি সেই সেন্টেন্সটাকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স বলবো অ্যাসার্টিভ সেন্টেন্স বলতে বিবৃতিমূলক বাক্য তো অ্যাসার্টিভ সেন্টেন্সকে চিনতে গেলে আমাদের জানতে হবে অ্যাসার্টিভ সেন্টেন্সের প্যাটার্ন কি ইংলিশ ল্যাঙ্গুয়েজে যতগুলো সেন্টেন্স আছে প্রতিটি সেন্টেন্সেই আমাদের এই 5টি সেন্টেন্সের মধ্যে অন্তর্ভুক্ত তো সেন্টেন্সগুলিকে আমরা যদি আলাদা আলাদা প্যাটার্ন অনুযায়ী স্ট্রাকচার অনুযায়ী চিনতে না পারি তাহলে আমরা ইংলিশের সঠিক ব্যবহার করতে আমরা অনেক সময় ব্যর্থ হয়ে যাব তো অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন হলো অ্যাসার্টিভ সেন্টেন্সটি সর্বদা সাবজেক্ট দ্বারা শুরু হবে লক্ষণীয় বিষয় হলো সেন্টেন্স ফ্যামিলিতে 5 সন্তানের মধ্যে কারোর সাথে কারোর মিল নেই 5 সন্তান পুরোপুরি 5 রকম তদ্রূপ 5টি সেন্টেন্সের গঠন আকৃতি সম্পূর্ণরূপে ভিন্ন কারোর সাথে কারো মিল নেই অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন জানব সর্বদা অ্যাসার্টিভ সেন্টেন্স সাবজেক্ট দ্বারা শুরু হবে এবং কোনো কিছু ঘটনা কোনো কিছু বর্ণনা করা বোঝাবে সাবজেক্টের পরে ভার্ব তারপরে বাকি অংশ সাবজেক্টের পরে ভার্ব বসলেই সেটা আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স হবে যেমন উই লার্ন ইংলিশ উই লার্ন ইংলিশ আমরা ইংরেজি শিখি এটা একটা বর্ণনা এটা কোনো একটা ঘটনা বর্ণনা করা হলো কোনো বিবৃতি করা হলো বিধায় এটাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলবো আমরা অর্থ অনুযায়ী
এবং গঠন অনুযায়ী লক্ষ্য করলে দেখব কে ইংরেজি শিখে, আমরা শিখি। এখানে উইটা সাবজেক্ট। আমরা কি করি? ইংরেজি শিখি, লার্ন, শেখা। সাবজেক্ট পরে ভার্ব ব্যবহার করা হয়েছে, তারপরে বাকি অংশ। সাবজেক্টের পরে ভার্ব বসলেই সেটা আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে গঠন অনুযায়ী, অর্থ অনুযায়ী এবং বর্ণনা অনুযায়ী এটা আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স। উই লার্ন ইংলিশ, দ্যাট ইজ দ্য এল্ডার সান অফ দ্য সেন্টেন্স ফ্যামিলি ইজ অলওয়েজ ডিসক্রাইবার, সে সবসময় বর্ণনা করে থাকে। নেক্সট, নাম্বার 2, দ্য সেকেন্ড সান অফ সেন্টেন্স ফ্যামিলি ইজ ইন্টারোগেটিভ সেন্টেন্স। এই দ্বিতীয় সন্তানের বৈশিষ্ট্য হলো সে সর্বদা শুধু প্রশ্ন করে থাকে, সে খুব কৌতূহলী, সে শুধু জানতে চায়। এই হলো দ্বিতীয় সন্তানের বৈশিষ্ট্য, দ্যাট ইজ ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সটি দ্বারা আমরা প্রশ্ন করে থাকি, অর্থাৎ দ্য সেন্টেন্স দ্যাট মেক্স এনি কোয়েশ্চেন ইজ কল্ড ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সকে চিনতে গেলে, দ্বিতীয় সন্তানকে চিনতে গেলে আমাদের জানতে হবে ইন্টারোগেটিভ সেন্টেন্সটি সর্বদা সাবজেক্টের পূর্বে অক্সিলারি ভার্ব থাকবে। অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্সটি হয় অক্সিলারি ভার্ব, না হয় ডাব্লিউএস ওয়ার্ড দ্বারা শুরু হয়। অক্সিলারি ভার্ব বলতে ডু, ডাজ, ডিড, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, নিড, ডেয়ার ইত্যাদিকে আমরা অক্সিলারি ভার্ব বলবো। সেটা প্রাইমারি অক্সিলারি হতে পারে, আবার মডাল অক্সিলারি হতে পারে, অথবা অক্সিলারি ভার্বের পূর্বে একটি ডাব্লিউএস ওয়ার্ডও থাকতে পারে। আমরা দুই রকম ইন্টারোগেটিভ সেন্টেন্স দেখতে পাবো, একটি ডাব্লিউএস ওয়ার্ড বিহীন, একটি ডাব্লিউএস ওয়ার্ড সহ, অর্থাৎ একটি ইয়েস নো আর একটি ডাব্লিউএস। যাই হোক না কেন, আমাদের মনে রাখতে হবে এখানে সাবজেক্টের পূর্বে অক্সিলারি ভার্ব ব্যবহার করা হয়েছে কিনা। সাবজেক্টের পূর্বে অক্সিলারি ভার্ব ব্যবহৃত হলেই সেটা আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে। তাহলে সাবজেক্ট এর পূর্বে যদি অক্সিলারি ভার্ব বসে তাহলে সেটা ইন্টারোগেটিভ। তার পূর্বে ডাব্লিউএস ওয়ার্ড থাকতেও পারে, না থাকতে পারে। ডাব্লিউএস ওয়ার্ড বলতে হু, হুইজ, হোয়াট, হোয়েন, হোয়ার, হাউ, অর্থাৎ যেগুলি ওয়ার্ডের শুরুতে ডাব্লিউএস লেটার দুটি রয়েছে সেই সকল ওয়ার্ডগুলিকে আমরা ডাব্লিউএস ওয়ার্ড বলে থাকি। তাহলে সাবজেক্টের পূর্বে অক্সিলারি ভার্ব বসবেই বাধ্যতামূলকভাবে, এবং সবশেষে একটি ইন্টারোগেটিভ সাইন থাকবে, তবেই আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সকে শনাক্ত করতে পারবো। দ্যাট ইজ দ্য সেকেন্ড সানকে আমরা চিনতে পারবো। উদাহরণ বলতে পারি, হাউ ক্যান উই লার্ন ইংলিশ। হাউ ক্যান উই লার্ন ইংলিশ, আমরা ইংরেজি কীভাবে শিখতে পারি, প্রশ্ন করা বোঝাচ্ছে। এখানে কে শিখতে পারে? আমরা। উইটা এখানে সাবজেক্ট। উই যদি সাবজেক্ট হয়ে থাকে তার পূর্বে ব্যবহার করেছে আমরা ক্যান। ক্যান একটি মডাল অক্সিলারি। তাহলে এই হাউ যদি না থাকে তাও আমরা ক্যান উই লার্ন ইংলিশ, আমরা কি ইংরেজি শিখতে পারি, এটাও আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স। তারপরে আমরা ডাব্লিউএস একটা ওয়ার্ড দিয়েছি। তাহলে হাউ ক্যান উই লার্ন ইংলিশ, আমরা কীভাবে ইংরেজি শিখতে পারি, এটা আমাদের প্রশ্ন করা বোঝাচ্ছে, বিধায়ী ইন্টারোগেটিভ সেন্টেন্স। 2, ডু ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ, তুমি কি ইংলিশ শিখতে চাও, এটা আমাদের প্রশ্ন করা বোঝালো, দ্যাট ইজ ইন্টারোগেটিভ। মানে সেকেন্ড সান ইজ অলওয়েজ আস্কিং সামওয়ান টু নো সামথিং, হি ইজ ভেরি কিউরিয়াস। তাহলে ডু ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ, ইউ এখানে সাবজেক্ট, সাবজেক্টের পূর্বে আমরা ডু ব্যবহার করেছি। ডু একটি অক্সিলারি ভার্ব, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের, তাই সাবজেক্টের পূর্বে অক্সিলারি ভার্ব ব্যবহার করা হয়েছে, তাই এটাকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স বলবো। তাহলে জানলাম সাবজেক্টের পূর্বে অক্সিলারি ভার্ব বসলে সেটা আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে, এবং সেটা দ্বারা অবশ্যই আমরা প্রশ্ন করা বোঝাবে। The third one, the third son of the sentence family is imperative sentence. Imperative sentence অনুজ্ঞাসূচক বাক্য, অর্থাৎ the sentence that makes any order, command, request, advice, etc. is called imperative sentence. That is, third son sentence ফ্যামিলির তৃতীয় পুত্র শুধু আদেশ, উপদেশ, অনুরোধ ইত্যাদি দিয়ে থাকে। তাহলে আমরা সেন্টেন্স পরিবারের বড় পুত্রকে পাইলাম, সে একজন নেতৃত্ব টাইপ মানুষ, সর্বদা শুধু বর্ণনা করে থাকে। দ্বিতীয়জন হলো সে খুব কিউরিয়াস, সে শুধু জানতে চায়, সে শুধু প্রশ্ন করে থাকে। তৃতীয়জন হলো সে একটু বিজ্ঞ টাইপ, সে আদেশ, উপদেশ, অনুরোধ ইত্যাদি করে থাকে। তো লক্ষণীয় বিষয় হলো ইম্পারেটিভ সেন্টেন্স। হাউ ক্যান উই আইডেন্টিফাই ইম্পারেটিভ সেন্টেন্স?
It is very simple. That is, imperative sentence always begins with verb. অর্থাৎ imperative সেন্টেন্সটি সর্বদা আমাদের ভার্ব দ্বারা শুরু হবে। আগেই বলেছি যে 5 রকম সেন্টেন্সের মধ্যে কারোর সাথে কারোর মিল নেই। অ্যাসার্টিভ সেন্টেন্স সাবজেক্ট দ্বারা শুরু হয়, ইন্টারোগেটিভ সেন্টেন্স অক্সিলারি অথবা ডাব্লিউএস দ্বারা শুরু হয়, ইম্পারেটিভ সেন্টেন্স ভার্ব দ্বারা শুরু হবে। ভার্ব ইজ আ ওয়ার্ড অফ অ্যাকশন। ভার্ব বলতে আমরা যে সকল ওয়ার্ড দ্বারা কোনো কিছু করা হওয়া বোঝায় সেগুলোকে ভার্ব বলবো। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স ভার্ব দ্বারা শুরু হয়। ভার্বের পরেই অবজেক্ট বসে, তারপর বাকি অংশ। যেমন বলতে পারি প্র্যাকটিস রেগুলারলি টু লার্ন ইংলিশ। প্র্যাকটিস রেগুলারলি টু লার্ন ইংলিশ। ইংলিশ শিখতে নিয়মিত চর্চা করো। এটা এক ধরনের আদেশ বলা যেতে পারে বা উপদেশ বলা যেতে পারে যে ইংরেজি শিখতে নিয়মিত চর্চা করো। ডু দ্য ওয়ার্ক, কাজটি করো। হেল্প মি প্লিজ, দয়া করে আমাকে সাহায্য করো। এগুলো সব হচ্ছে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স। এগুলো লক্ষ্য করলে দেখা যায় প্রতিটি ওয়ার্ড সেন্টেন্সেই ভার্ব দ্বারা শুরু হয়েছে। ডু দ্য ওয়ার্ক, কাজটি করো। ডোন্ট গো দেয়ার, সেখানে যেও না। ডোন্ট অক্সিলারি, গো মূল ভার্ব, ভার্ব দ্বারা শুরু করেছি। লেট মি টেল দ্য স্টোরি, আমি গল্পটি বলতে দাও। লেট, এটাও ভার্ব দ্বারা শুরু করেছি। তাহলে ভার্ব দ্বারা শুরু হলেই সেটা আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স হবে। নেক্সট, দ্য ফোর্থ ওয়ান, অপটাটিভ সেন্টেন্স। সেন্টেন্স ফ্যামিলির চতুর্থ সন্তানের নাম হচ্ছে অপটাটিভ সেন্টেন্স। সে খুব জ্ঞানী গোছের এবং সর্বদা মানুষকে প্রার্থনা করে থাকে এবং ইচ্ছা প্রকাশ করে থাকে। হি ইজ অ্যাম্বিশাস, সে খুব উচ্চাকাঙ্ক্ষী। সে হয় প্রার্থনা করবে, না হয় ইচ্ছা পোষণ করবে কোনো কিছু পাওয়ার বা কোনো কিছু করার। তো অপটাটিভ সেন্টেন্স আমরা গঠন অনুযায়ী যাই, তাহলে অপটাটিভ সেন্টেন্সটি সর্বদা বলা যাবে না, অধিকাংশ ক্ষেত্রেই মেই দ্বারা শুরু হয়। আবার কোনো কোনো ক্ষেত্রে মেই না থাকতে পারে, ভার্ব বা অন্য কিছু ওয়ার্ড দ্বারা শুরু হতে পারে। সেক্ষেত্রে লক্ষ্য করতে হবে সেন্টেন্সটি দ্বারা ইচ্ছা বা প্রার্থনা প্রকাশ করা হচ্ছে কি না। Optative sentence means the sentence that makes any wish or prayer is called optative sentence. যে সেন্টেন্স ইচ্ছা বা প্রার্থনা তৈরি করে সেই সেন্টেন্সকেই অপটাটিভ সেন্টেন্স বলে। যেমন শুরু হবে মেই, সাবজেক্ট, ভার্ব, বাকি অংশ। যেমন মে ইয়োর ইংলিশ বি ইমপ্রুভড, মে ইয়োর ইংলিশ বি ইমপ্রুভড, তোমার ইংলিশ উন্নত হোক। মে ইউ বি হ্যাপি, তুমি সুখী হও। মে গড হেল্প ইউ, গড তোমার সহায় থাকুক। এগুলো সর্বদা মে দ্বারা শুরু করেছি এবং ইচ্ছা বা প্রার্থনা করা বোঝাচ্ছে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রমভাবে লক্ষ্য করবো আমরা, কিছু কিছু অপটাটিভ সেন্টেন্সে মেই থাকে না। যেমন আমরা ইচ্ছা পোষণ করলাম, বন্ধুকে বললাম গুড নাইট, এখানে মেয়ে দ্বারা শুরু করিনি, কিন্তু এটা আমরা একটা গুড নাইট, তাকে শুভেচ্ছা জানালাম, তাকে প্রার্থনা করলাম তার রাতটা যেন শুভ হয়, ভালো হয়। গুড নাইট, এটাকে বলতে পারি আমরা মে ইয়োর নাইট বি গুড। ঠিক এই সেন্টেন্সটাকে আমরা ব্যতিক্রমভাবে শর্ট করে গুড নাইট বলি। হ্যাভ আ নাইট জার্নি, বন্ধুকে আমরা বাসে তুলে দিয়ে বিদায় জানি। হ্যাভ আ নাইট জার্নি, তোমার যাত্রা শুভ হোক। দ্যাট ইজ, এই সেন্টেন্সটাকে আমরা বড় করে বলতে পারি মে ইয়োর জার্নি, মে ইউ হ্যাভ আ গুড জার্নি, মে ইউ হ্যাভ আ নাইট জার্নি। এটিকে আমরা সহজেই বলবো হ্যাভ আ নাইট জার্নি। চতুর্ভাবে বলতে পারি হ্যাভ আ গুড ডে, তোমার দিনটা শুভ হোক, তোমার দিনটা ভালো যাক। এইভাবে আমরা অপটাটিভ সেন্টেন্স চিনে নিতে পারি। দ্য লাস্ট ওয়ান, এক্সক্লামেটরি সেন্টেন্স, আবেগসূচক বাক্য। সেন্টেন্স ফ্যামিলির পঞ্চম সন্তানের নাম এক্সক্লামেটরি সেন্টেন্স। সে সর্বদা হতাশায়, আনন্দে, দুঃখে ঘুরে বেড়ায়। সে সবসময় হায় হতাশ করে চলে। সে অল্পতেই খুশি হয়ে যায়। সে খুব আবেগপ্রবণ। তাহলে দ্য সেন্টেন্স দ্যাট মেক্স আ সাডেন ফিলিংস অফ মাইন্ড ইজ কল্ড
exclamatory sentence. The sentence that makes a sudden feelings of mind is called exclamatory sentence. অর্থাৎ যে সেন্টেন্স দ্বারা মনের আকস্মিক আবেগ প্রকাশ করে। এখানে আবেগ বলতে আনন্দ, দুঃখ, কষ্ট, ঘৃণা ইত্যাদিকে আমরা মনের আবেগ বলবো। তাহলে যে সেন্টেন্স মনের আবেগ প্রকাশ করে তাকেই আমরা এক্সক্লামেটরি সেন্টেন্স বলবো। বলেছিলাম 5টি সেন্টেন্সের মধ্যে কারোর সাথে কারো মিল নেই। এক্সক্লামেটরি সেন্টেন্সের প্যাটার্নটিও সম্পূর্ণ ভিন্ন। অর্থাৎ এক্সক্লামেটরি সেন্টেন্সটি হোয়াট বা হাউ দ্বারা শুরু হতে পারে অথবা ইন্টারজেকশন দ্বারা শুরু হতে পারে। এক্সক্লামেটরি সেন্টেন্স চিনতে গেলে আমরা লক্ষ্য করব প্রথমে ইন্টারজেকশন থাকতে পারে এবং এক্সক্লামেটরি সাইন, নতুবা হোয়াট বা হাউ দ্বারা শুরু হবে, এরপর পরেই অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব থাকবে এবং সবার শেষে ভার্ব থাকবে এবং এক্সক্লামেটরি সাইন থাকবে। তাহলে হোয়াট বা হাউ প্লাস অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব প্লাস ড্যাশ 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 প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সক্লামেটরি সাইন, নতুবা বলতে পারি ইন্টারজেকশন প্লাস এক্সক্লামেটরি সাইন প্লাস স্টেটমেন্ট। ইন্টারজেকশন ওয়ার্ড, যে ওয়ার্ড দ্বারা মনের আবেগ প্রকাশ করে তাদেরকে ইন্টারজেকশনাল ওয়ার্ড বলে। যেমন ব্রেভো, ফাই, হুররা, এগুলো আমাদের ইন্টারজেকশন। তাহলে এক্সক্লামেটরি সেন্টেন্সটি দুই উপায়ে শুরু হতে পারে, হোয়াট বা হাউ দ্বারা অথবা ইন্টারজেকশন দ্বারা। হোয়াট বা হাউ দ্বারা শুরু হলে সবার শেষে সাবজেক্ট, ভার্ব এবং এক্সক্লামেটরি সাইন থাকবে। ইন্টারজেকশন দ্বারা শুরু হলে ইন্টারজেকশনের পরে এক্সক্লামেটরি সাইন থাকবে এবং শেষে একটি স্টেটমেন্ট থাকবে। উদাহরণ দিতে পারি, হাউ ইজি ইংলিশ ইজ। আমরা বিস্ময় প্রকাশ করব, হাউ ইজি ইংলিশ ইজ, ইংলিশ কতই না সহজ। হাউ ইজি ইংলিশ ইজ, ইংলিশ কতই না সহজ। ইন্টারজেকশন তো বলতে পারি, ব্রেভো উই হ্যাভ স্টার্টেড লার্নিং ইংলিশ। ব্রেভো উই হ্যাভ স্টার্টেড লার্নিং ইংলিশ, বাবা আমরা ইংরেজি শেখা শুরু করেছি। তাহলে এইভাবেই আমরা চিনে নেব সেন্টেন্স, 5 রকম সেন্টেন্সের 5 রকম গঠন, উদাহরণ এবং সেন্টেন্স ফ্যামিলির 5 সদস্যকে। এই সেন্টেন্স এতই একটি গুরুত্বপূর্ণ অংশ, তা যা না জানলে আমরা ইংরেজি শুরু করতে পারি না। কারণ ইংলিশ ল্যাঙ্গুয়েজে এমন কোনো সেন্টেন্স নেই যে সেন্টেন্সটি এই 5টি সেন্টেন্সের অন্তর্ভুক্ত নয়। তাই ইংরেজি শিক্ষার্থীদের, বিশেষ করে যারা ইংরেজি শুরু করতে চাচ্ছেন বা যাচ্ছেন, বিগিনার্স অফ ইংলিশ, তাদের জন্য এই ভিডিওটি অতি গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটির সঙ্গে থাকুন, আমার চ্যানেলের সঙ্গে থাকুন এবং ইংরেজি শিখুন। আমরা এখানে ইংরেজি চর্চা করি, শিখি, শিখাই এবং চর্চা করি। চ্যানেলটি আমি প্রথম থেকে শুরু করে এই চ্যানেলে বেসিক ইংলিশের প্রথম থেকে শুরু করে শেষ অবধি পর্যন্ত প্রতিটি ভিডিও আমি এখানে আপলোড দিয়ে থাকব। যারা ইংরেজিতে শুরু করতে চাচ্ছেন তাদের জন্য এই চ্যানেলটি অতি প্রয়োজনীয় বা অতি গুরুত্বপূর্ণ। কারণ ইংরেজি আমি শুরু থেকে এখানে শুরু করেছি, সেন্টেন্স থেকে শুরু করেছি। এরপর থেকে পর্যায়ক্রমে প্রতিটি অধ্যায়, ইংলিশের প্রতিটি গ্রামারের প্রতিটি অধ্যায়, প্রতিটি অংশ, প্রতিটি প্যাটার্ন এখানে আলোচনা করা হবে। সেটা একাডেমিক ইংলিশ, বেসিক ইংলিশ, জব ইংলিশ, অ্যাডমিশন ইংলিশ, যে কোনো ইংলিশের ক্ষেত্রে সহায়ক হবে বলে আমি আশা করি। So my dear learners, thank you very much for watching my video. Please be connected with my channel to learn English, to practice English and to teach English. Thank you very much.